আশেপাশে মৃদু বাতাস, চারপাশে চাঁদের আলো ঠিকরে পড়ছে। গভীর রাতে একজোড়া কপতি জ্যোৎস্না বিলাস করছে। কারো মুখে কথা নেই। দুজনেই সময়টা উপভোগ করছে। দুজনেই চাইছে সময়টা এখানেই থমকে যাক। কিন্তু সময় ও নদীর স্রোত তো কাহারোর জন্য অপেক্ষা করে না। মধু ইয়াদের কাঁধে মাথা রেখে পা দিয়ে পানি নাড়ছে আর গুনগুন করছে। ইয়াদ মধুর গুনগুন শুনে বলল, একা একা গুনগুন না করে আমাকেও একটু শোনাও। মন ভালো থাকায় মধু অনুরোধটা রাখল। গুনগুন করে যে গানটা গাইছিল সেটাই গাইতে শুরু করল। আগে যখনই মধু ইয়াদকে মিস করত তখনই এটা শুনত। একলা হলেই বুঝতে পারি ভালোবাসি কত। ইয়াদ মন দিয়ে গান শুনছিল। আসলেই তো তার জীবনে একটা মধু আছে বলেই তো সে এত ভালো আছে। ইয়াদ মুগ্ধ হয়ে বলল, এত ভালো গাইতে পারো জানা ছিল না। নিজের প্রশংসা শুনে মধু কিছু বলল না, শুধু হাসল। তবে ইয়াদও ওর বলার অপেক্ষায় রইল না। নিজেই আবার বলল, আচ্ছা মধু, বিয়ে তো হয়ে গেল, এখন হানিমুনটা বাকি আছে। কোথায় যাওয়া যায় বলো তো? কোথাও যাওয়া লাগবে না। তাহলে কি তুমি রুমেই হানিমুন সেরে ফেলতে চাচ্ছ? মধু কপট রেগে বলল, আপনি এত অসভ্য কবে থেকে হলেন বলেন তো? ও আচ্ছা, অসভ্য হয়ে গেছি। তুমি না বললে জানতামই না। আর বিয়ের পর ছেলেরা একটু আধটু অসভ্য হয়ই। এটা কোনো ব্যাপার না। আচ্ছা বলো না, কোথায় যাওয়া যায়? এমন ভাবে জিজ্ঞেস করছেন মনে হচ্ছে এর আগেও আমি 3/4 বার হানিমুনে গিয়েছি। আপনার যেমন আইডিয়া নেই আমারও তেমন আইডিয়া নেই। হ্যাঁ তাও ঠিক। আচ্ছা গুগল করে দেখব কোন জায়গাটা সুন্দর, নিরিবিলি একদম মনের মতো। আচ্ছা দেখেন। এখন বাসায় চলেন। ঘুমাবেন না? তুমি যাবে না? যাবো তো। তবে চলো। ইয়াদ আর মধু যাওয়ার জন্য উঠে দাঁড়ালো, এমন সময়ে শাড়ির সাথে পা বেঁধে পানিতে পড়ে যেতে নিলেই ইয়াদ দ্রুত ধরে ফেলল। আর এদিকে মধু তো ভয়ে চোখ মুখ খিচিয়ে ফেলেছিল। তারপর আস্তে আস্তে চোখ খুলতেই দেখল ইয়াদ ওর হাত ধরে রেখেছে। এটা দেখে কিছুটা স্বস্তি পেল, কিন্তু ইয়াদ ওকে ওভাবেই ধরে রাখল। উঠাচ্ছে না। মধু ভ্রু কুঁচকে বলল, কি হলো, উঠান আমাকে। মধুর কথায় ইয়াদ হুঁশ আসলো। আসলে এইভাবে থাকায় মধুর ওপর চাঁদের আলোটা সরাসরি পড়ছিল। চাঁদের আলোয় মধুর মুখটা দেখে ইয়াদ থমকে গিয়েছিল। তখন একটা প্রশ্নই মনে এসেছিল, সেটা হলো মেয়েটা এত মায়াবী কেন? কেন? আর একটু কম মায়াবী হলে হতো না? ঘোর ভাঙতেই ইয়াদ নিজেকে সামলে নিয়ে বলল, উঠাবো একটা শর্তে। কি শর্ত? ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল মধু। বলো, আমি তোমাকে ভালোবাসি ইয়াদ। এটা কেমন পাগলামি ইয়াদ? আমি যেটা বলতে বলছি সেটা বলো। মধুর বেশ ভালোভাবে জানা আছে ইয়াদের স্বভাব। এখন না বললে ঠাস করে পানিতে ফেলে দেবে। তার চেয়ে ভালো মাঝরাতে পানিতে হাবুডুবু না খাওয়ার চেয়ে বলে দেওয়া ভালো। আমি আপনাকে ভালোবাসি ইয়াদ। না হয়নি। বলো, আমি তোমাকে ভালোবাসি, নট আপনাকে। ও আচ্ছা, ঠিক আছে বলছি। আমি তোমাকে ভালোবাসি ইয়াদ। ইয়াদ মুচকি হেসে বলল, এবার বলো, আমি তোমাকে কখনো ছেড়ে যাব না। প্রমিস। আমি তোমাকে কখনো ছেড়ে যাব না। প্রমিস। শর্ত পূরণ হওয়ায় ইয়াদ একটানে মধুকে উঠিয়ে আনল। মধু সোজা হয়ে দাঁড়িয়ে কতক্ষণ হাঁপিয়ে নিল। তারপর মুখ বাঁকা করে বলল, ইস, কত শেয়ানা। সব সময় আমার মুখ থেকে শুনে। নিজে একবারও বলেনি। ইয়াদ হাসল। তারপর বলল, বলবো। সময় হলেই বলে দেব। হ্যাঁ, আমি মরার পর। এতক্ষণ মজা করলেও এবার ইয়াদ রেগে গেল। কোনো কথা না বলে হনহনিয়ে হাঁটতে লাগলো। এদিকে মধু কিছুই বুঝল না। হঠাৎ এভাবে রাগার কারণ কি? পেছনে থেকে শাড়িটা একটু উঁচিয়ে ধরে প্রায় দৌড়ে এসে ইয়াদের পাশাপাশি আসলো। ওর মতিগতি বোঝার জন্য বলল, রাগ করলে? ইয়াদ কোনো কথাই বলল না। চুপচাপ হাঁটতে লাগলো। এদিকে মধু ভাবছে, কি এমন কথা বলে ফেললাম যে রাগ করল। ঘরে এসে বিছানার একপাশে চুটি করে শুয়ে পড়ল ইয়াদ। মধুও ওর পাশেই শুয়েছে, কিন্তু ইয়াদকে ডাকতে সাহস পাচ্ছে না। পুরো রেগে বম হয়ে আছে। এরপর ফেটে পড়লে শেষ। কিন্তু তবুও স্বামীর রাগ ভাঙানো তো উচিত। তাই মধু পেছনে থেকে ইয়াদকে জড়িয়ে ধরল। ইয়াদের কোনো রেসপন্স নেই। মনে হচ্ছে ঘুমিয়ে গেছে। কিন্তু না, ঘুমায়নি। খিচ মেরে শুয়ে আছে। মধু কাতর স্বরে বলল, কথা বলবে না আমার সাথে? বলো না, বলো না, বলো না, বলো না, বলো না। এভাবে ননস্টপ চলছে। ইয়াদ বিরক্ত হয়ে বলল, হয়েছে, হয়েছে, এবার থামো। মধু থামল। ইয়াদ ওর দিকে ঘুরল। মধুকে বুকের মধ্যে টেনে ওর চুলে হাত চালাতে লাগলো। 1 মিনিট চুপ থেকে বলল, জানো, পৃথিবীতে কেউই চায় না তার ভালোবাসার মানুষ তার আগে মরে যাক। সবার ভেতরে এই ভয়টা থাকে।
তারা ভালোবাসার মানুষের মৃত্যু তো দূরের কথা, নাম শুনলেও ভয় পায়, আঁতকে ওঠে হারানোর ভয়। তবুও আমরা যেহেতু মানুষ, আমাদের যেহেতু জন্ম আছে সেহেতু মৃত্যু আছে। এই অপ্রিয় সত্যিটা আমাদের মানতে হবে। কিন্তু তার মানে এই না যে আমরা কথায় কথায় মরার কথাই বলবো। যতদিন বাঁচব একসাথে ভালোবেসে বাঁচব। তাই আর কখনো মরার কথা বলবে না। বললে এর পরের কথাটা ইয়াদ আর বলতে পারল না। তার আগেই মধু ওর মুখ হাতে দিয়ে দিল। তারপর নিজেই বলল, বলবো না আর। ইয়াদ মধুর হাতে একটা আলতো চুমু খেল। তারপর এটা সেটা আলাপ করতে করতে ঘুমিয়ে পড়ল দুজন। ঘুমটা মধুর আগে ইয়াদের ভাঙল। চোখ মেলে ঘুমন্ত মধুকে দেখে আর জাগাতে ইচ্ছে হলো না। সাবধানে উঠে বাইরে এলো। এখনো আকাশ তেমন ফর্সা হয়নি। ইয়াদ কলপারে গিয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হলো। আজই একটু পরই ওরা ঢাকায় ফিরবে। আজ শুধু মধুকে নিয়ে যাবে। 1-2 দিন পর এসে ওর মা আর বোনকে নিয়ে যাবে। ইয়াদ ফ্রেশ হয়ে ঘরে ঢুকে একটা চেয়ারে বসে নিজের ফোন বের করলো, কিন্তু ওপেন করতে গিয়ে দেখলো ফোন বন্ধ। চার্জ নেই। অবশ্য থাকবে বা কিভাবে? আসার পর থেকে তো এক ফোঁটাও চার্জ দেওয়া হয়নি। ফোনটাকে মধুর চার্জে রেখে ইয়াদ বাইরে বের হলো। ওই পাশের একটা ঘরে গিয়ে নক করলো। এই ঘরেই রাতে রাসেল শুয়েছিল। এটা মধুর বড় চাচাদের ঘর। কালকে রাতে মধুর মা আর মিলি শুয়েছিল মধুর ছোট চাচাদের ঘরে, রাসেলকে দিয়েছিল বড় চাচাদের ঘরে শুতে। আর মধু ইয়াদ ওদের ঘরেই শুয়েছে। রাশেক চোখ কচলাতে কচলাতে দরজা খুলল। তারপর ইয়া বড় একটা হাই তুলে বলল, কি রে, এত তাড়াতাড়ি উঠে পড়লি? নাকি রাতে ঘুমাস ইনি? ধুর শালা, চুপ কর। যা, হাত মুখ ধুয়ে নে। আমরা একটু পরই বের হব। ভাবি উঠেছে? না, ঘুমাচ্ছে। একটু পর ডাকবো। রাসেল ফ্রেশ হলো। তারপর দুই বন্ধু মিলে কাছাকাছি একটু ঘুরে এলো। ঘণ্টাখানেকের মধ্যে সবাই উঠে গেছে। ইয়াদ আর রাসেলও ফিরেছে। ইয়াদ ফিরেই আইরিন রহমানকে বলেছে যে ওরা আজ ফিরবে। আইরিন রহমান অবশ্য আরও 2-1 দিন থাকার জন্য বলেছিলেন, কিন্তু ইয়াদ রাজি হলো না। এমনিতে কাল ভার্সিটিতে যায়নি, প্রিন্সিপালকেও জানায়নি। আজকে হাজিরা দিতেই হবে। আবার এদিকে বাসায় ফিরে সবকিছু ম্যানেজও করতে হবে। সকাল 6:45টার দিকে মধু, ইয়াদ আর রাসেল বেরিয়ে পড়ে। দেরি হবার আশঙ্কায় খুব দ্রুতই বেরিয়েছে ওরা। তাই নাস্তাও খাওয়া হয়নি। তবে সমস্যা নেই, অন দা ওয়ে খেয়ে নেওয়া যাবে। যাওয়ার সময় মধু আর আইরিন রহমান অনেক কেঁদেছিল, পরে ইয়াদ বুঝিয়ে ওকে গাড়িতে তুলেছিল। স্টিয়ারিংয়ে ইয়াদ ওর পাশে, মধু আর পেছনে রাসেল বসেছে। ঢাকা পৌঁছাতে ওদের 9:30 বেজেছে। ইয়াদ রাসেলকে ওর বাড়ির সামনে ড্রপ করে মধুকে নিয়ে সোজা ভার্সিটিতে চলে এলো। আজ আর ক্লাস করাবে না। হাজিরা দিয়ে 1 সপ্তাহের ছুটি নিয়ে নিবে। গাড়ি থেকে নেমে মধু বলল, আমার ভার্সিটির সামনে এলে যে। ম্যাম, আপনার জামাই এখনকার লেকচারার। এখন থেকে আমি আপনার টিচার প্লাস হাজবেন্ড। এটা বলেই ইয়াদ একটা ভাব নিল। তারপর দুজনেই ভার্সিটিতে ঢুকলো। ইয়াদ বলল, তুমি একটু ওয়েট করো, আমি হাজিরা দিয়ে আসছি। আচ্ছা। ইয়াদ চলে গেল। আর মধু নিজের ক্লাসের সামনে এসে দাঁড়ালো। ভেতর থেকে আরিয়া, মিতু, লাবণী, সায়রা ওকে দেখতে পেয়ে ক্লাস রেখেই ছুটে চলে এলো। আরিয়া তো আগে থেকেই ছিল, আর ওরা ভার্সিটিতে ওঠার পর থেকেই খুব ভালো বন্ধু হয়েছে। প্রথমে লাবণী বলল, কোথায় হারিয়েছিলি রে? লাবণীর পর মিতু বলল, বিয়ে টিয়ে করে ফেলেছিস নাকি? তারপর সায়রা বলল, আরে এগুলো ছাড়। শোন, তুই যাওয়ার পর নতুন একজন লেকচারার এসেছে ভার্সিটিতে। আমি তো দেখেই ক্রাশ খেয়েছি। ওনার নামটাও ওনার মতো সুন্দর, আব্রাহাম খান ইয়াদ। আমি সব খবর নিয়েছি, উনি আনম্যারিড। তার মানে আমার চান্স আছে। এটা বলেই সায়রা খুশিতে গদগদ হয়ে গেল। এদিকে মধু ওর খুশি দেখে মিটিমিটি হাসছে। কিন্তু আরিয়া আসার পর একটা কথাও বলেনি। তাই মধুও প্রথমে বলল, কি রে, কথা বলবি না? মৃত্যুকের সাথে কিসের কথা? কোনো কথা নেই আমার তোর সাথে। তাহলে আমি এখানে আসায় তুই ছুটে এসেছিস কেন? আমি আসিনি, ওরা জোর করেছিল, তাই এসেছি। আরিয়া আমতা আমতা করে বলল। কিন্তু সত্যি তো এটাই, ওরা কেউই মধুকে দেখেনি। সবার আগে আরিয়াই দেখেছিল আর ছুটে ক্লাস থেকে বেরিয়েছিল। তারপর ওরাও এসেছিল। মধু আরিয়া সহ সবাইকে অবাক করে দিয়ে আরিয়াকে জড়িয়ে ধরল। কাঁদতে কাঁদতে বলল, সরি রে, মাফ করে দে, আর কখনো এমন করব না। আরিয়াও কাঁদছে। কিছুক্ষণ কাঁদাকাটার পর দুই বান্ধবী মান অভিমান শেষ হলো। এদিকে সায়রা হঠাৎ চাপা উত্তেজনায় চিল্লিয়ে বলল, দেখ, দেখ, আমার ক্রাশ বয় আসছে। সবাই তাকিয়ে দেখল। ইয়াদ আসছে।
ইয়াদ ওদের সামনে এসে দাঁড়ালো। তারপর আরিয়াকে দেখে বলল, হেই আরিয়া, কেমন আছো? ভালো। আপনি? ইয়াদ একবার মধুর দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, এতদিন ভালো ছিলাম না। এই 2 দিন ধরে খুব ভালো আছি। ইয়াদের কথায় আরিয়া আর মধু হাসল। কিন্তু বাকি 3জন কিছুই বুঝল না। সায়রাও বেশ কনফিউজড। আরিয়ার সাথে একটা কথা বলে ইয়াদ মধুকে উদ্দেশ্য করে বলল, চলো এবার বের হই। চলো। তারপর দুজনই গেটের দিকে এগিয়ে গেল। এদিকে সায়রা বুঝতে না পেরে বলল, তোরা কিছু বুঝলি? আরিয়া বাদে বাকি 2জন মাথা নাড়ালো। এদিকে আরিয়া ওদের কাণ্ড দেখে হাসতে হাসতে বলল, আরে এখনো বুঝিসনি? ওরা কাপল। আর সায়রা তোর ক্রাশ বয় আরো 4 বছর আগে থেকেই বুকিং। এই তো কালকে বোধহয় দুজনে বিয়ে করেছে। সায়রা অসহায় দৃষ্টিতে চেয়ে বলল, ইস, সব হ্যান্ডসাম ছেলেদের বিয়ে হয়ে যাচ্ছে। আমার কি হবে? আল্লাহ আমার জন্য একজনকে বাঁচিয়ে রেখো প্লিজ। সায়রার কথায় বাকি 3জন হাসতে হাসতে শেষ। মধুর ভয় লাগছে ইয়াদের বাসায় যেতে। প্রথম প্রথম যখন ইয়াদের বাসায় যেত তখন এমন অনুভূতি হতো, পরে আস্তে আস্তে স্বাভাবিক হয়। কিন্তু আজকে ভেতরে ভেতরে প্রথম দিনের মতো কেমন যেন জড়তা কাজ করছে। ইয়াদ দরজায় নক করল। 2বার নক করতেই সাইদা খান দরজা খুলল। সাইদা খানকে দেখে মধু সালাম করল। কিন্তু সাইদা খানের কোনো ভাবান্তর নেই। বোঝা যাচ্ছে না ভেতরে কি চলছে। ইয়াদ মধুর হাত ধরে বলল, মা, আমরা বিয়ে করেছি। সাইদা খান কিছু বললেন না। ভেতরে গিয়ে ইয়াদ খানকে ডেকে নিয়ে এলেন। তারপর রাগান্বিত কণ্ঠে বললেন, বিয়ে করেছি মানে? তুই তো বলেছিলি ওকে আনতে যাবি। বিয়ে করবি তো বলিসনি। এটা বলার কি আছে মা? ওকে আমি এখানে হোক আর ওখানেই হোক বিয়ে করতামই। সেই জন্য কাউকে না জানিয়ে। ইয়াফ খান গম্ভীর কণ্ঠে বললেন, এখানে না জানানোর কিছু তো দেখছি না আমি। তোমরা তো সব জানতে। তাহলে এত অবাক হচ্ছ কেন? তোর কিন্তু স্বামীহার সাথে এঙ্গেজমেন্ট হয়ে গেছে ইয়াদ। সাইদা খান রুষ্ট হয়ে বললেন, 3-4 দিন আগে যে মেয়েটার সাথে ইয়াদের এঙ্গেজমেন্ট হয়েছিল ওই মেয়েটার নাম স্বামীহা। ইয়াদ এই প্রথম ওর নাম জানল। অবশ্য এর আগে জানার প্রয়োজন বোধ করেনি। ইয়াদ মুখভঙ্গি স্বাভাবিক রেখে বলল, সো হোয়াট? এঙ্গেজমেন্ট কিন্তু আমার ইচ্ছাতে হয়নি। তোমরা ব্ল্যাকমেইল করেছ আমাকে। আর এমনিতেও বিয়েটা এমনিতেও করতাম না। এখন তোর জন্য আমাদের কথার খেলাফ হলো। ইয়াফ খান গম্ভীর কণ্ঠে বললেন, তোমাদের বলেছে কে কথা দিতে? আমি বলেছিলাম। আমার সাথে তোমরা এই বিষয়ে কথা বলেছিলে? বলনি। নিজেরাই সিদ্ধান্ত নিয়েছ। যেখানে আমারই মতো নেই সেখানে কথার খেলাফ হওয়াটা অস্বাভাবিক কিছু না। এখন কি জবাব দিব ওদের? ইয়াফ খান প্রশ্ন ছুড়ে দিলেন ইয়াদকে। ইয়াদ ডাইনিং টেবিল থেকে একটা গ্লাস নিয়ে পানি পান করল। তারপর রিল্যাক্স মুডে মধুর দিকে চেয়ে মৃদু হেসে বলল, যেটা সত্যি সেটাই বলবে। বলবে তোমাদের ছেলে ইয়াদ তার ভালোবাসার মানুষকে বিয়ে করেছে। তাকে ঠকায়নি, ছেড়ে যায়নি। সবসময় পাশে ছিল, আছে, আজীবন থাকবে। এবার সাইদা খান তীক্ষ্ণ দৃষ্টিতে মধুর দিকে চেয়ে বলল, সেটা নাও ঠিক আছে, কিন্তু এতদিন ও কোথায় ছিল? আর এত নাটক করল কেন? মধু নিচের দিকে তাকিয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। ইয়াদ মধুর পাশে গিয়ে দাঁড়ালো। তারপর বলল, আহা, মা, কি মুশকিল। সবে মাত্র আসলাম। এখনই তোমাদের সব কৈফিয়ত দেওয়া লাগবে। একটু ফ্রেশ হই। আর ও তো পালিয়ে যাচ্ছে না। সাইদা খানকে এটা বলে ইয়াদ মধুকে উদ্দেশ্য করে বলল, তুমি ঘরে যাও। আমি আসছি। এই মুহূর্তে এই কথাটার অপেক্ষাতেই ছিল মধু। এখানে থাকতে অস্বস্তি লাগছিল। তার ওপর কি বলবে ইয়াদের বাবা মাকে? ওনারা যদি না মানতে পারেন, এটা নিয়ে যদি ওদের সম্পর্ক খারাপ হয় তাহলে? টেনশনে মাথা কাজ করছে না মধুর। একদিকে নাছোড়বান্দা ইয়াদ, অন্যদিকে ওর পরিবার। মধু চুপচাপ স্বামীর আদেশে ঘরে চলে গেল। ইয়াদ আসলো একটু পরে। মধু বারান্দার দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে বাইরে তাকিয়েছিল। ইয়াদ বারান্দায় এসে মধুকে এমন উদাস দেখে ওর গা ঘেঁষে দাঁড়ালো। ইয়াদের উপস্থিতি টের পেয়ে মধু শুকনো মুখে ওর দিকে চাইলে। ইয়াদ ভরসার হাত রাখল ওর হাতে। বলল, চিন্তা করো না, আমি তো আছি। মধু ম্লান হেসে বলল, হ্যাঁ, তুমি আছো বলেই তো আমি আছি। তুমি ছাড়া তো আমি নিজেকে কল্পনাও করতে পারি না। তবে জানো, খুব চিন্তা হয় আমার। আমার জন্য সবকিছু তছনছ হয়ে যাবে না তো? ইয়াদ মধুকে ঘুরিয়ে এনে জড়িয়ে ধরল। এক হাত ওর মাথায় রাখল। বলল, কিচ্ছু হবে না। ধৈর্য রাখো। এখনো অনেক কিছু বাকি আমাদের জীবনের। ইনশাআল্লাহ জীবনের শেষ দিন অবধি তোমার সাথে আছি।
তোমার ছায়া তোমাকে ছেড়ে চলে গেলেও আমি যাব না, নিজেই তোমার ছায়া হয়ে যাব। মধু নিঃশব্দে কাঁদল। এমন কেন মানুষটা? এত ভালোবাসে কেন? এই মানুষটার জন্যই বোধহয় আরেকবার বাঁচার অনুপাতে পেল সে। এই জীবনে কয়জনই বা এমন একজন পায়? সেদিকে থেকে দেখতে গেলে নিজেকে ভাগ্যবতী মনে হয়। ইয়াদ মধুর মুখটা তুলে ধরে চোখের পানি মুছু দিয়ে বলল, কাঁদবে না। নিজে হাসবে, অন্যকে হাসাবে। দেখবে জীবন সুন্দর। এখন যাও, শাওয়ার নাও। আমি ইরিনের একটা শাড়ি এনেছি, আপাতত ওটা পরো। আমরা বিকেলে শপিংয়ে বের হব। ইয়াদ মধুর কপালে একটা গভীর চুমু এঁকে বাহুমুক্ত করল। মধুর শাওয়ার নিতে চলে গেল। দুপুরে খাবার টেবিলে সবাই আছে, শুধু নিহা আর ইফাজ ছাড়া। ইফাজ এখন টেবিলে খায় না, কারণ নিহার সিঁড়ি দিয়ে নামতে কষ্ট হয়, তাই ওরা নিজেদের ঘরে খায়। আগে ইফরাজ হসপিটাল থেকে দুপুরে না আসলেও এখন নিহার জন্য আসতে হচ্ছে। তবে আজ সে আসেনি কারণ দুপুরে একটা অপারেশন আছে ওর। সর্বোপরি আদর্শ স্বামী হওয়ার কোনো ত্রুটি রাখেনি ইফরাজ। আগের থেকে অনেক বেশি সময় দেয় নিহাকে। এতে নিহা খুশিই বটে। খাওয়ার টেবিলে পিনপতন নীরবতা। সাইদা খান, ইরিন আর ইয়াফ খান একপাশে বসেছেন, আরেক পাশে মধু আর ইয়াদ। হঠাৎ খাওয়ার মাঝখানেই সাইদা খান বললেন, আমাদের প্রশ্নের কিন্তু কোনো উত্তর পেলাম না ইয়াদ। ইয়াদ মায়ের দিকে তাকিয়ে বলল, খাওয়া শেষ হোক, তারপর বলি। সাইদা খান কিছু বললেন না, কিন্তু মধুর মাথায় ঢুকছে না ইয়াদ এত ঘোরাচ্ছে কেন। খাওয়া শেষে ইরিন, সাইদা খান, ইয়াফ খান একসাথে সোফায় বসলেন। সামনাসামনি সোফায় মধু আর ইয়াদ বসল। কোনোরকম ভূমিকা না দিয়ে শুরু থেকে কি কি হয়েছে মধুর সাথে সব বলল। সব শুনে গম্ভীর মুখে সাইদা খান উঠে চলে গেলেন। আর ইয়াফ খান ইয়াদের দিকে চেয়ে বললেন, বিয়ে করার আগে এগুলো একবার আমাদের জানানো উচিত ছিল। ইয়াদ তাচ্ছিল্যের সাথে বলল, জানালে বোধহয় শুভ কাজটা আমায় সারতে দিতে তোমরা। কবেই ব্ল্যাকমেইল শুরু করে দিতে। কাজটা ভালো করনি তুমি। ভবিষ্যতে দেখো যেন পস্তাতে না হয়। গম্ভীর স্বরে কথাটা বলেই ইয়াফ খান চলে গেল। এখন শুধু ইরিনই বাকি। ইরিন উঠে এসে মধুর পাশে বসে বলল, কে কি ভাবছে আমি জানি না। আমি শুধু এটুকুই জানি আমার ভাই তোমাকে ভালোবাসে। তুমি ওকে কষ্ট দিও না। আর আমি তোমাকে ভাবি হিসেবে মেনে নিলাম। তুমি আমার ছোট ভাবি। ইয়াদ মনে মনে ইরিনের অপর সন্তুষ্ট হল। যাক, একজন মানুষ অন্তত ওকে বুঝেছে। দুপুরের সময়টা অনেকে ডিউটিতে থাকে, আবার অনেকেই বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, আর যাদের কাজ থাকে না তারা অভ্যাস মতো একটা ভাত ঘুম দিয়ে নেয়। কিন্তু যাদের অভ্যাস নেই ভাত ঘুমের, আবার কাজও নেই, তাদের কাছে সময়টা বোরিং মনে হয়। এই দলে মধুও আছে। আগে যখন ভার্সিটিতে ক্লাস থাকতো, টিউশনি করতে হতো, তখন ঘুমানো তো দূরে থাক, শান্তিতে এক ঘন্টা বসারও সুযোগ পেত না। আর আজ না ক্লাস, না টিউশনি, না ঘুম, কিচ্ছু নেই। মধু উদাস হয়ে খাটের ওপর বসে আছে। আর ইয়াদ ল্যাপটপে দেখছে কোন জায়গাটা ভালো হবে। এক সপ্তাহ কি এমনিতেই কাটিয়ে দেবে নাকি? এই এক সপ্তাহে মধু উইথ মধুচন্দ্রিমায় যাওয়ার প্ল্যান আছে। ইয়াদ কয়েকটা জায়গা সিলেক্ট করে মধুকে দেখালো। মধু সবগুলোই দেখল। সবগুলোই সুন্দর। তাছাড়া এইসব জায়গাগুলো ছবিতেই দেখেছে মধু। যাওয়ার আর ভাগ্য হয়নি। দুজনে মিলে পরিকল্পনা করলো ওরা মেঘের শহর সাজেক যাবে। অবশ্য দুজনের পরিকল্পনা বলা ভুল। এটা মধুরই পরিকল্পনা। কারণ লোকমুখে সাজেকে এমন রসালো বর্ণনা শুনে সেখানেই যাওয়ার ইচ্ছে আছে। ইয়াদ অবশ্য এর আগেও কয়েকবার গিয়েছে। তবে তখন সিঙ্গেল ছিল, বউ ছিল না। এবার বউ আছে। দেখা যাক বউয়ের সাথে মেঘের শহর কেমন লাগে। তাই আর মধুর কথায় দ্বিমত করল না। হঠাৎ ইয়াদ মধুকে ডেকে বলল, আচ্ছা তুমি আমার ওপর রেগে নেই তো? কে ন? মধু অবাক হয়ে বলল, এই যে আমার এঙ্গেজমেন্ট হয়ে গেছে কিন্তু আমি তোমাকে বলিনি। না, রাগ লাগেনি, কারণ তোমাকে বাধ্য করা হয়েছিল। আর এমনিতেও এখন রাগ করলে কি সব কিছু ঠিক হবে? তবে শুধু শুধু রাগ করব কেন? ইয়াদ মধুর দিকে চেয়ে প্রসন্ন হাসল। সম্পর্কে স্পষ্টতা থাকা ভালো, এতে সম্পর্ক সুন্দর হয়। দুজনের একজনও দুপুরে ঘুমায়নি। জায়গা সিলেক্ট করতে করতে আর রিসোর্ট বুকিং দিতেই সময় শেষ। তারপর বিকেলে দুজনে বের হলো। বের হওয়ার সময় ইয়াদ সাইদা খানকে বলতে এসেছিলেন, কিন্তু সাইদা খান ইয়াদের কথা না শুনে রুমের দরজা আটকে দিল। বিষয়টা মধু ইয়াদ দুজনেই লক্ষ্য করল। মধুর খারাপ লাগলো বিষয়টা। ইয়াদেরও খারাপ লেগেছে, কিন্তু ও বুঝতে দেয়নি বিষয়টা। বাসা থেকে বের হয়ে একটা রিকশা নিল। রিকশায় উঠে মধু চুপচাপ বসে রইল। কোনো কথা নেই।
ইয়াদ নিজেই নীরবতা ভেঙে বলল, মধু মন খারাপ করো না। ওনারা এখন একটু রেগে আছেন কিন্তু পরে ঠিক হয়ে যাবে। মধু কিছু বলল না, কেবল ইয়াদের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস গোপন করল। কি হওয়ার ছিল আর কি হয়ে গেল। যে মানুষগুলো একটা সময় এত ভালোবাসত তারা এখন ঘৃণা করে। একটা দুর্ঘটনা যেন সারা জীবন বয়ে বেড়াতে হবে। যেখানে ওর কোনো দোষী নেই সেখানে সমাজ কিন্তু ওকেই দোষী বানাচ্ছে। আর যারা এগুলো করছে তারা সমাজে দিব্যি মাথা উঁচু করে হাঁটছে। এদের কি শাস্তি হবে না? ফুটপাত ধরে ইয়াদ আর মধু জনেই হাঁটছে। দুজনের হাতেই শপিং ব্যাগ। শপিং শেষে ইয়াদ বলল ফুচকা খাবে। মধু না করেনি। অবশ্য না করার কোনো বিষয় নেই। অনেকদিন ধরে ফুচকা খাওয়া হয় না। প্রায় 3 বছর। এর আগে যখন ইয়াদ ছিল সপ্তাহে প্রতিদিনই খাওয়া হতো। অনেকদিন পর পুরনো স্মৃতিগুলো ভেসে উঠল। সে সময়টা তারা প্রেমিক প্রেমিকা ছিল আর সময়ের সাথে সাথে সম্পর্ক পাল্টে আজ ওরা স্বামী স্ত্রী। সম্পর্কটা পূর্ণতা পেল। মধু আনমনেই হাসল। ইয়াদ মধুর হাসি লক্ষ্য করে বলল, হাসছ যে? মধু হাসিটা বজায় রেখে বলল, পুরনো দিনের স্মৃতিগুলো মনে পড়ছে। ইয়াদও হাসল। বলল, হ্যাঁ, সময়গুলো মনে পড়ে খুব। তবে এখন থেকে মাঝে মধ্যে বিকেলে আমরা বের হব। ফিরে যাব আমাদের সময়ে। টুকটাক কথা আর স্মৃতিচারণ করতে করতেই ওরা ফুচকার দোকানের সামনে পৌঁছে গেল। এখন তেমন ভিড় নেই। এই দিকটায় বিকেলে প্রচণ্ড ভিড় হয়। বেশিরভাগ প্রেমিক যুগল বিকেলে এখানে আসে। 3 বছর আগে ওরাও আসতো। আগে এখানে শুধু চটপটি আর ফুচকা বিক্রি হতো কিন্তু এখন তার সাথে ঝালমুড়ি, বিভিন্ন রকমের আচার, রোল, গ্রিল এগুলোও বিক্রি হয়। ইয়াদ মধুকে জিজ্ঞেস করল, ফুচকা, চটপটি নাকি ঝালমুড়ি? মধু দুষ্টু হেসে বলল, তিনটাই। ইয়াদ ভ্রু কুঁচকে বলল, পেট খারাপ করবে কিন্তু। করবে না। তুমি কি খাবে? আমি শুধু ফুচকা। ইয়াদ অর্ডার দিয়ে দিল। হঠাৎ একটা মেয়ে এসে ইয়াদকে সালাম দিয়ে বলল, আরে স্যার, আপনি এখানে? ইয়াদ অবাক হলেও প্রকাশ করল না। সালামের উত্তর দিয়ে বলল, এই তো বেড়াতে বের হলাম। স্যার, আমি ফারিয়া, 2য় বর্ষের বোটানি ডিপার্টমেন্টের স্টুডেন্ট। ইয়াদ বোটানি ডিপার্টমেন্টে ক্লাস নিলেও স্টুডেন্ট 2-1 জন ছাড়া আর কাউকেই তেমন চেনে না। তাই বলার মতো কিছু না পেয়ে বলল, ওহ। কিন্তু ফারিয়া এমন জবাবে মোটেও নিরুৎসাহিত হলো না। আবার আলাপ জমাবার জন্য বলল, তো স্যার, আপনি কি একা এসেছেন? না, তোমার ম্যামও আছেন সাথে। এটা বলেই ইয়াদ কিছুটা দূরে অবস্থানরত মধুকে দেখালো। আসলে মেয়েটা যখন এসে আলাপ জমাতে চেষ্টা করলো তখনই মধু একটু সটকে গেল। তারপর মজা নেওয়া শুরু করলো। ফারিয়া মধুর দিকে তাকিয়ে দেখল মেয়েটাকে সে চেনে। ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। ফারিয়ার বোনও ফাইনাল ইয়ারে পড়ে তো বোনের ক্লাসে আসা যাওয়া করতে করতে কয়েকবার চেহারাটা দেখেছিল। এই মেয়ে ইয়াদ স্যারের বউ, এটা যেন ফারিয়ার মানতে কষ্ট হচ্ছিল। ফারিয়া কৌতূহলী গলায় ইয়াদকে বলল, স্যার, আপনি বিয়ে করলেন কবে? কালকে, বাদ মাগরিব। আসলে বিয়েটা ঘরোয়া হওয়ায় কাউকে জানানোর সুযোগ হয়নি। ফারিয়ার মুখটা চুপসে গেল। শুকনো মুখে বলল, ইয়াদ কাটা খায় নুনের ছিটা দিয়ে মধুকে ডাকল। তারপর ফারিয়াকে দেখিয়ে বলল, ও আমার স্টুডেন্ট ফারিয়া। মধু ফারিয়ার দিকে তাকিয়ে সৌজন্যমূলক হাসল। ফারিয়াও কোনোমতে সালাম দিয়ে ইয়াদের থেকে বিদায় নিয়ে চলে গেল। ফারিয়া চলে যাওয়ার পর মধু মুখ থেকে হাসা শুরু করল। ইয়াদ অবাক হয়ে বলল, হাসছ কেন? মধু হাসতে হাসতেই বলল, তুমি মেয়েটার মনটাই ভেঙে দিলে। ইস বেচারি। হ্যাঁ, এইরকম 2-4টা মন ভাঙবেই। ওদের মন রাখতে গিয়ে আমি তোমাকে হারাতে পারবো না। ইয়াদ ঠোঁট বাঁকিয়ে বলল, আচ্ছা তাই। এটা বলে মধু আবার হাসতে লাগলো। আর ইয়াদ কৃত্রিম রাগের ভান করে বলল, তুমি কি মধু? অন্য মেয়েদের দেখি তাদের স্বামীর সাথে কথা বলুক তো দূরের কথা তাকালেও জেলাস ফিল করে। আর তুমি দূরে দাঁড়িয়ে মজা নিচ্ছিলে। হ্যাঁ, তো কি করব? তোমার কি জেলাস ফিল হয় না আমায় নিয়ে? ইয়াদ অভিমানী কণ্ঠে বলল, না হয় না। বিশ্বাস করি আমি তোমাকে। আমি আমাদের ভালোবাসাকে বিশ্বাস করি, আমাদের সম্পর্কটাকে বিশ্বাস করি। তুমি যদি আমার হও তাহলে কেউ তোমাকে ছিনিয়ে নিতে পারবে না। আর যদি আমারই না হয় তাহলে আমি তোমাকে শত চেষ্টা করেও ছিনিয়ে আনতে পারবো না। ইয়াদ তৃপ্তির হাসি হাসল। বিশ্বাস এমনই হওয়া উচিত। সম্পর্কে ভালোবাসার থেকেও বিশ্বাস জরুরি। দোকানদার অর্ডার মতো সব খাবার দিয়ে দিল। ইয়াদের সাথে প্রথমে ফুচকা শেষ করল মধু। তারপর চটপটি খাওয়া শুরু করল। মাঝে মধ্যে ইয়াদকেও শেয়ার দিল। তারপর খাওয়া দাওয়া শেষে সেখানে থেকে রিকশা নিল। ইয়াদ রিকশার হুড নামিয়ে দিল।
বাতাসে মধুর সামনের ছোট চুলগুলো এলোমেলো হয়ে যাচ্ছে। মধু বিরক্ত হয়ে সরিয়ে দিতে নিলে ইয়াদ বাধা দিয়ে বলল, প্রেমিকার এই অবাধ্য চুলগুলো সরিয়ে দেওয়া একমাত্র অধিকার শুধু প্রেমিকের। মধু কিছু বলল না, ঠোঁট কামড়ে হাসল। বাসায় ফিরে ড্রয়িং রুমে দেখল কেউ নেই। কাজের মেয়েটা দরজা খুলে দিয়েছে। আগে সব সময় সাইদা খান দরজা খুলতেন, কিন্তু আজ ইয়াদের খারাপ লাগলেও প্রকাশ করল না, কারণ পাছে মধু যদি মন খারাপ করে, যদি ভাবে ওর জন্য এসব হচ্ছে। তাই ইয়াদ নিজেকে স্বাভাবিক রেখে মধুকে নিয়ে নিজের ঘরে চলে গেল। এদিকে সাইদা খান দরজার ফাঁক দিয়ে ছেলেকে দেখেছেন। কষ্টের কোনো লক্ষণই নেই, ভালোই আছে ছেলে। এই মেয়েটাকে পাওয়ার পর ছেলেটা বদলে গেছে ভেবে সাইদা রহমান দুঃখ পেলেন। ইফরাজ বাসায় এসে সাইদা খানের কাছে সব শুনেছে। সব শুনে মা কে বুঝিয়েছে, কিন্তু কোনো লাভ হয়নি। সাইদা খান অবুঝ। তাই ইফরাজ আর ব্যাগ ব্যয় না করে ঘরে চলে গেল। ঘরে এসে দেখল নিহা শুয়ে শুয়ে বই পড়ছে। ইফরাজকে দেখে বই বন্ধ করে উঠতে নিলেই ইফরাজ বলল, উঠছ কেন? পড়ো, সমস্যা নেই। আর তোমাকে না বললাম এই সময়টা বেশি নড়াচড়া করা ঠিক না। নিহা প্রসন্ন হেসে বলল, আচ্ছা ডাক্তার সাহেব, করব না। এবার যাও ফ্রেশ হও। ইফরাজ ফ্রেশ হয়ে এসে বলল, নিহা আমি একটু ইয়াদের সাথে কথা বলতে যাচ্ছি। আধ ঘন্টার মধ্যে চলে আসবো। তোমার কিছু লাগলেই ডাক দিও বা ফোন দিও। আচ্ছা। ইফরাজ চলে যাওয়ার পর নিহা আবারও বইয়ে মনোযোগ দিল। মধু মায়ের সাথে কথা বলছিল আর ইয়াদ ল্যাপটপে কাজ করছিল। ইফরাজ দরজায় নক করল। ইয়াদ একটু হেসে বলল, আসো ভায়া। ইফরাজ ঘরে ঢুকল। শুধু ইফরাজ ছাড়া এমন করে দরজা কেউ নক করে না। সবাই হুটহাট ঢুকে যায়। বলা যায় অনেক ভদ্র স্বভাবের একজন। এই ম্যানার্সগুলোর জন্য বাইরে যখন পড়তো তখন অনেক মেয়ে প্রপোজাল দিত, কিন্তু ইফরাজ তাদের ভদ্রভাবেই ফিরিয়ে দিত। ঘরে ঢুকেই প্রথমে চোখ পড়ল মধুর দিকে। এক নজর দেখেই ইয়াদের দিকে তাকিয়ে বলল, কেমন আছিস রে? এই তো ভালো। হাসপাতাল থেকে আসলে কখন? 10-15 মিনিট হবে। আচ্ছা শোন, একটু আসতে পারবি? তোর সাথে একটু কথা আছে। ইয়াদ মধুর দিকে ইশারা করে ভাইয়ের সাথে বেরিয়ে গেল। ছাদের দরজা লক, 3টা চেয়ারে 3জন বসে আছে। নিখিল, ইফরাজ আর ইয়াদ। সাইদা খানের কাছে সবটা শোনার পর ইফরাজের মাথা আগুন ধরে গিয়েছিল। শরীরের প্রত্যেকটা শিরা উপশিরা বিদ্রোহ করে বলল, না, এত সহজে তো মীন নরপশুগুলো ছাড়া পেতে পারে না। তাই তখনই নিখিলকে ফোন করে আসতে বলেছিল। এখন এই আলোচনার বিষয়বস্তু হচ্ছে কিভাবে ওদের ধরা যায়। নিখিল ইয়াদকে জিজ্ঞেস করল, আচ্ছা তোমার ওয়াইফের কি ওদের কারো চেহারা মনে আছে? না, আমি ওকে জিজ্ঞেস করেছিলাম, কিন্তু ও বলল মনে নেই। তাহলে কোনো ক্লু অথবা কোনো কিছু যেটা দিয়ে আমরা ওদের ধরতে পারবো? ইয়াদ মাথা চুলকে বলল, ও বলেছিল ওর কাছে একটা বন্ধ ফোন আছে। আর ওই ফোনটা ওদের মধ্যেই কারো। ইফরাজ উত্তেজিত কণ্ঠে বলল, গ্রেট। এখন এই মুহূর্তে আছে ওটা? না বোধহয়, কারণ ব্রাহ্মণবাড়িয়া থেকে আসার সময় ও কিছুই আনেনি। নিখিল বলল, ওটা কুইক নিয়ে আসার চেষ্টা করো। ওটা দ্বারাই ওদের ধরা সম্ভব। আচ্ছা আমরা কাল যাব, ইয়াদ বলল। তারপর আলোচনা আরো কিছুক্ষণ চলার পর নিখিল বিদায় নিল। আর ইয়াদ রুমে আসলো। মধু শুয়ে পড়েছে। হঠাৎ করেই ওর মাথা ব্যথা উঠেছে। ইয়াদ ভেবেছিল ওকে সব বলবে, কিন্তু ওর মাথা ব্যথা দেখে আর বলেনি। লাইট বন্ধ করে টেবিল ল্যাম্প জ্বালিয়ে মধুর মাথাটা নিজের কোলের ওপর নিয়ে মাথা টিপে দিতে লাগলো। মধু মৃদুস্বরে বলল, তুমি শুয়ে পড়ো। মাথা টেপা লাগবে না, চুপ করে ঘুমাও। ইয়াদ শাসনের স্বরে বলল। স্বামীর মিষ্টি শাসন মেনে মধু আর কিছু বলল না। আকাশ পাতাল ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ল। একসময় ইয়াদেরও ঘুম পেয়ে গেল। ও মধুকে বুকের মধ্যে নিয়ে ঘুমিয়ে গেল। ইরিং খাওয়ার সময় ডাকতে এসে দেখল ইয়াদের রুমের দরজা বন্ধ। কয়েকবার ডাকার পর ইয়াদ দুলুদুলু চোখ নিয়ে দরজা খুলল। ইরিং বলল, ভায়া খাবে না? না রে, মধুর মাথা ব্যথা, ও ঘুমিয়ে গেছে। আর আমারও খেতে ইচ্ছে করছে না, তুই একটু মাথা ব্যথার বামটা নিয়ে আয়। আচ্ছা, আনছি। ইরিং বাম এনে দিল। বামটা নিয়ে ইয়াদ আবার দরজা বন্ধ করে দিল। বিছানায় ফিরে ঘুমন্ত মধুর ঠোঁটে আলতো একটা চুমু দিয়ে কপালে বামটা লাগিয়ে ওকে আবার পূর্বের মতো জড়িয়ে ধরে শুয়ে পড়ল। মধুর মাথা বুকে চেপে ধরে রেখেছে ইয়াদ। মধু দু হাতে ইয়াদের গলা জড়িয়ে রেখে কাঁদছে। ইয়াদের চোখেও পানি, তবে সেটা আড়ালে। 10 মিনিট ধরে এভাবেই বসে আছে দুজন। 10 মিনিট আগেও ওরা ঘুমিয়েছিল। কিন্তু হঠাৎ মধু ভয় পেয়ে চিৎকার দিয়ে উঠে বসে। সেই কালো রাতের দৃশ্য চোখে ভাসে। ইস, কি কষ্ট, কি আর্তনাদ!
কেউ শোনার ছিল না, কেউ বাঁচায়নি সেদিন। মধুর চিৎকারে ইয়াদ শোয়া থেকে উঠে বসে ট্রিকরি করে টেবিল ল্যাম্প জ্বালিয়ে দেখে মধু দুই হাতে মুখ ঢেকপ কাঁদছে। ইয়াদের বুঝতে বাকি রইল মধু কেন কাঁদছে, কিন্তু এই মুহূর্তে সান্ত্বনা দেওয়ার মতো কোনো শব্দ ইয়াদের মাথায় নেই। ইয়াদ মধুকে বুকের মধ্যে চেপে ধরে শান্তিতে কাঁদতে দিল, যেন কিছুটা সময় একান্তে কাঁদতে পারে। এর থেকে এখন বেশি কিছু করারও নেই ইয়াদের। কান্না কিছুটা থেমে এলো মধুর। মধু নাক টেনে ইয়াদের বুক থেকে মাথা তুলল, চোখের পানিগুলো মুছে পিঠয়ে ছড়া চুলগুলো হাতখোপা করে নিল। তারপর ঠান্ডা গলায় বলল, শুয়ে পড়ো, সকালে উঠতে হবে। তুমি শুবে না? একটা দীর্ঘশ্বাস ছাড়ল ইয়াদ। না, ঘুম আসছে না। আমারও না। চলো বারান্দায় গিয়ে বসি। চা খাবে? হ্যাঁ খাবো। আচ্ছা তুমি গিয়ে বসো, আমি চা নিয়ে আসছি। মধু ঘাড় নেড়ে বারান্দায় চলে গেল, আর ইয়াদ কিচেনে গেল চা বানাতে। একটু পরেই চা নিয়ে হাজির হলো ইয়াদ। তারপর জনে চা খেতে খেতে কিছুটা সময় নীরবে কাটিয়ে দিল। কাল থেকে সাইদা খান ইয়াদের সামনে আসছে না। আজ নাস্তার টেবিলেও নেই। তবে ইয়াদ খান থাকলেও সে গম্ভীর হয়ে আছে, তেমন একটা কোথাও বলছে না। এতে অবশ্য ইয়াদ মধু দুজনেরই খারাপ লাগছে, কিন্তু কেউই প্রকাশ করছে না। নাস্তা করে ওরা বেরিয়ে গেল ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে। মধুর মা, বোন আর ওই বন্ধ ফোনটা আনতে যাচ্ছে ওরা। প্রথমে ইয়াদ বলেছিল আইরিন রহমান আর মিলিকে ওদের বাসায় রাখবে, কিন্তু মধু মানা করে দেয়। এমনিতেই ইয়াদের বাবা মা ওদের ওপর নারাজ, তার ওপর যদি ওনাদের এখানে আনা হয় তাহলে বিষয়টা খারাপ দেখায়। মধুর কথায় যুক্তি আছে। ইয়াদও চিন্তা করলো আসলে এই পরিস্থিতি স্বাভাবিক নেই এখন, তাই ওরা একটা বাসা কাল শপিং করে আসার সময়ই ঠিক করে নেই। ভাগ্য ভালো যে ভামতি মাসে বাসা পাওয়া গেছে, এমনিতে তো ভামতি মাসে বাসা পাওয়াটা খুব কঠিন। আজকে আইরিন রহমান আর মিলি ওদের সাথে ফেরেনি, কারণ শুধু আসলেই তো হবে না, আসবাবপত্রগুলোও আনতে হবে, তাই ওরা কয়েকদিন পর আসবে। এতে মধু ইয়াদকেই বাধা প্রদান করেনি। ওরা শুধু ফোনটা নিয়েই চলে আসলো। ইফাতকে বন্ধ ফোনটা দিয়ে আবার বাড়ি ফিরল জনে। আজকে সন্ধ্যায় ওরা সাজেক রওনা হবে, তাই দুপুর থেকেই প্যাকিং শুরু করলো। ব্যাগ গুছাতে গুছাতে টুকটাক কথা হচ্ছিল। হঠাৎ ইরিন দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে বলল, ভাইয়া একটু আসো তো, আম্মু কেমন জানি করতেছে। সবকিছু রেখে ইয়াদ মধু দুজনই ছুটল মায়ের ঘরে। ঘরে গিয়ে দেখল সাইদা খান শুয়ে আছে। এসি চলছে তবুও তিনি ঘামছেন, প্রচুর শ্বাসকষ্ট হচ্ছে আর বুকে হাত দিয়ে রেখেছেন। ইয়াদ দিক দিশা না পেয়ে ইফাতকে ফোন দিয়ে বলল। মধু আর ইরিন মাথায় পানি দিতে শুরু করল। কিছুক্ষণের মধ্যেই ইফাত অ্যাম্বুলেন্স পাঠিয়ে দিল। ইয়াদ মাকে কোলে করে অ্যাম্বুলেন্সে উঠালো। কিছুক্ষণের মধ্যেই ওরা হাসপাতালের পৌঁছে গেল। ইফাজ আগেই জরুরি বিভাগ প্রস্তুত করে রেখেছিল। সাইদা খানের অবস্থা বেশি খারাপ, উনাকে আইসিইউতে নেওয়া হয়েছে। ইয়াফ খান জানতেন না, ওনাকেও খবর দেওয়া হয়েছে। আইসিইউ বাইরে সবাই চিন্তিত মুখে বসে আছে, কারো মুখে কথা নেই। ইয়াদ তো কত কিছু বসে তো কতক্ষণ পায়চারি করে, ওকে দেখে বোঝা যাচ্ছে টেনশনে শেষ হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর ইফাজ আইসিইউ থেকে বের হওয়ার পরই ইয়াদ সহ সবাই এগিয়ে গেল। ইফাজ মাস্ক খুলে বলল, আর একটু দেরি হলে অনেক ক্ষতি হতো, প্যারালাইজড হয়ে যেতে পারত। কিন্তু এখন ঠিক আছে। বেশি স্ট্রেসের ফলে আর ওষুধ নিয়মিত না খাওয়ার ফলে হয়েছে। এখন কোনো রকমের উত্তেজিত করে এমন কথা বলা যাবে না। কেবিনে দিচ্ছি একটু পর। সাইদা খানকে কেবিনে দেওয়ার পর প্রথমে ইয়াফ খান দেখা করলেন, তারপর ইরিন, এরপর ইয়াদ। কিন্তু ইয়াদের সাথে সাইদা খান কথা বললেন না। ইয়াদ মায়ের বেডের সামনে এসে অপরাধী কণ্ঠে বলল, মা কথা বলো। সাইদা খান অন্যদিকে তাকিয়ে রইল, ইয়াদের দিকে তাকালো না। ইয়াদ কি করবে বুঝতে পারছে না, ওর তো কষ্ট হচ্ছে। মায়ের সাড়া না পেয়ে আবার বলল, ও মা কথা বলো। তারপরেও সাইদা খান কিছু বললেন না। ইয়াদ নিরুপায় হয়ে চলে যেতে নিলেই সাইদা খান বলে উঠল, কথা বলবো তোর সাথে, তবে এক শর্তে। তুই ওই মেয়েকে চলে যেতে বলবি তোর জীবন থেকে, হয় ওই মেয়ে না হো মা। ইতিমধ্যে ইফাজর রুমে চলে এসেছে এবং সেও শর্তের কথা শুনেছে। ইয়াদ করুণ চোখে ভাইয়ের দিকে তাকালো। ইফাজ ইশারায় বলল মা যা বলছে তা করতে, কিন্তু ইয়াদের মন মানছে না, কথা মুখে আটকে আসছে। ইরিন মধুকে নিয়ে কেবিনে ঢুকল। মধু ধীরে ধীরে সাইদা খানের বেডের দিকে এগিয়ে গেল। সাইদা খান ইয়াদকে ইশারা দিলেন। ইয়াদ মধুর দিকে করুণ চোখে চাইল। ইয়াদের চাহনি দেখেই মধু কিছুটা আন্দাজ করতে পারল। নিজেকে সামলে নিল।
যাই হোক সে মেনে নিবে। ইয়াদ অনেকক্ষণ ধরে বলার চেষ্টা করছে কিন্তু আশ্চর্যের বিষয়ে ওর মুখ দিয়ে কথাই বের হচ্ছে না। অনেক চেষ্টা করে ভাঙা ভাঙা গলায় বলল, মধু তুমি আমার জীবন থেকে চলে যাও। এটা বলার পর ইয়াদ খেয়াল করলো ও কান্না করছে। ওর চোখ দিয়ে পানি পড়ছে। মধুর চোখেও পানি এসেছিল কিন্তু নিজেকে সামলে একটা ম্লান হাসি দিয়ে মধু বেরিয়ে গেল। ইয়াদও পেছনে যেতে নিলে সাইদা খান ওর হাত ধরে ফেলেন। হাসপাতাল থেকে বেরিয়ে মধু ফুটপাতের রাস্তা ধরে হাঁটতে থাকে। ভীষণ রোদ, দরদর করে ঘামছে মধু, তবুও হাঁটা থামাচ্ছে না। সাথে ফোন, টাকা কিছু নেই, জানেও না কোথায় যাবে। ফোন থাকলে না হয় আরিয়াকে বলা যেত কিন্তু এখন হাঁটতে হাঁটতে কারোর সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে নিলেই দেখলো ওকে কেউ ধরে ফেলেছে। সামনের মানুষটার দিকে তাকাতেই দেখলো আরিয়া ওকে ধরে আছে। কি অদ্ভুত, এখনই মনে মনে আরিয়াকে স্মরণ করছিল আর এখনই দেখা হয়ে গেল। এমন বিধ্বস্ত চেহারা দেখে আরিয়া বিচলিত হয়ে জিজ্ঞেস করলো, কি রে, কি হইছে তোর? এই অবস্থা কেন? ভাইয়া কই? মধু হাসল, বলল, কয়টার উত্তর দিব? আস্তে আস্তে বল, একটা একটা করে উত্তর দে। দেব, আগে বল তোর বাসায় আজ রাতটা থাকতে পারবো তো? আরিয়া পূর্বের চেয়েও বেশি বিচলিত হয়ে বলল, কি হয়েছে রে তোর? দাঁড়া, আমি এখনই ভাইয়াকে ফোন দিচ্ছি। মধু বাধা দিয়ে বলল, পাকনামি করিস না, যেটা জিজ্ঞেস করলাম সেটার উত্তর দে। তা না হলে বলে দে আমি অন্য কোথাও যাই, থাকতে পারবি, সমস্যা নেই। আগে বল কি হয়েছে। বলবো, তার আগে তুই বল এখন কোথায় যাচ্ছিস? বাসায় যাচ্ছি। তাহলে চল, বাসায় গিয়েই বলি। আরিয়া একটা নিকাশ নিল, তারপর দুজনেই সেখানে চলল। বাসায় এসে মধুকে রুমে নিয়ে বসালো। তারপর বলল, তুই শুধু 1 ঘন্টা অপেক্ষা কর, আমি একটা প্রাইভেট পড়িয়ে আসছি। শাওয়ার নিলে নিয়ে নে, আমার জামা কাপড় আলমারিতে আছে, ফ্রিজেও খাবার আছে, খেয়ে নিস। বোরিং লাগলে টিভি, ল্যাপটপ যেটা ইচ্ছা চালাবি। আর কেউ নক করলে খুলবি না, আমার কাছে এক্সট্রা চাবি আছে। আচ্ছা এবার তুই যা। মধু বালিশে হেলান দিয়ে বলল। আইরিন 1 গ্লাস পানি খেয়ে বেরিয়ে গেল। 1 ঘন্টার জায়গায় 1.5 ঘন্টা পর এসেছে আরিয়া। ততক্ষণে মধু শাওয়ার নিয়ে খেয়ে টিভি দেখতে লাগলো। আরিয়া বাসায় এসে ফ্রেশ হয়ে 2 কাপ চা নিয়ে আসলো। 1 কাপ মধুকে দিয়ে নিজের কাপে একটা চুমুক দিয়ে বলল, এবার বল কাহিনী কি? ভাইয়ার সাথে কি রাগ করেছিস? না, অন্য কিছু। তো বল না। মধু একে একে সব বলল। সব শুনে আরিয়া বলল, এখানে ইয়াদ ভাইয়ের দোষ নাই, সে নিরুপায়। আমি জানি ইয়াদের দোষ নাই, দোষটা আমারই। বিয়েটাই করা উচিত হয়নি। এভাবে বলিস না, সব ঠিক হয়ে যাবে। আরিয়া সান্ত্বনার স্বরে বলল। এরই মধ্যে ইয়াদ আরিয়াকে ফোন দিয়েছে। আরিয়া ফোন ধরতে নিলেই মধু মানা করে দেয়। মধু বারণ করায় আর ধরে নি, তবে আরিয়ার মনে হলো বলে দেওয়া উচিত কিন্তু মধুর জন্য পারবে না। চা খেয়ে শাওয়ার নিতে গেল আরিয়া। এরই মধ্যে আরিয়ার ফোনে অনেকবার কল দিয়ে ফেলেছে ইয়াদ। আরিয়া ফোন না ধরায় বারবার মাথায় উল্টাপাল্টা চিন্তা আসছে ইয়াদের। কোথায় গেল মেয়েটা? ওর সাথে তো ফোনও নেই। সন্ধ্যাও হয়ে আসছে, এদিকে আরিয়াও ফোন তুলছে না। ইয়াদ আরিয়াকে প্রায় 50 বারের মতো ফোন দিয়েছে কিন্তু আরিয়া ধরেনি। তাই আর ফোন না দিয়ে ওর বাসায় যাওয়ার সিদ্ধান্ত নিল। সন্ধ্যার সময় সাইদা খানকে বাসায় নিয়ে আসা হলো। এখন অনেকটাই ভালো আছেন, তবে ইয়াদকে কাজ ছাড়া করছেন না, এজন্যই ইয়াদ চাইলেও আরিয়ার বাসায় যেতে পারছে না। এদিকে টেনশনে মাথা ফেটে যাচ্ছে। যদি মধু আরিয়ার বাসায় না যায় তবে। ইয়াদ মনে মনে আল্লাহ আল্লাহ করছে যেন মধু আরিয়ার বাসায় যায়, যেন ওর কোনো ক্ষতি না হয়। 3-4 মাস ধরে বইয়ের সাথে কোনো যোগাযোগ নেই মধুর। অনেকটা পিছিয়ে গেছে। তার ওপর মিডটার্মও দেয়নি। সামনে আরেকটা পরীক্ষা আছে, স্যারের সাথে কথা বলতে হবে। এবার তো ফাইনাল ইয়ার, কোনোমতেই খামখেয়ালি করা যাবে না। এই চিন্তায় মধু আরিয়ার সাথে বই নিয়ে বসল। কিন্তু পুরায় মন বসে না, অস্থির লাগছে। কোনো এক অজানা কারণে রাগ হচ্ছে ইয়াদের ওপর। কিন্তু ওর ওপর রাগ করে তো লাভ নেই। কতক্ষণ বইয়ের দিকে তাকিয়ে থেকে মনোযোগ দেওয়ার চেষ্টা করল কিন্তু একই মনোযোগের বালাইও নেই। বইটা বন্ধ করে আরিয়াকে বলল, তোর ফোনটা দে তো একটু। কে ন? ভাইয়াকে ফোন দিবি? না, এমনি সময় দেখবো কয়টা বাজে। দেয়ালেই তো ঘড়ি আছে, ওখানে দেখলেই তো পারিস। মধুর দাঁত কিরমির করে বলল, দিতে বলছি দিবি, এত কথা বলিস কেন? আরিয়া আর বাক্যব্যয় না করে মধুকে ফোন দিয়ে দিল। সময় দেখা তো কেবল বাহানা। মধু তো দেখতে চেয়েছিল ইয়াদ আর ফোন দেয় কিনা, কিন্তু না, আর দেয়নি।
মধুর অভিমান হলো, এই তাহলে ভালোবাসা? একটু খোঁজও নিল না। মধু মুখ গোমরা করে আরিয়াকে ফোন আবার ফেরত দিল। এদিকে একটু আগে আরিয়া মেসেজে বলে দিয়েছে মধু ওর বাসায়। আরিয়ার মেসেজ পেয়ে ইয়াদ নিশ্চিন্ত হয়েছে। মেসেজ দিয়ে আরিয়া ডিলিট করে দিয়েছে, যেন মধু না দেখে। দেখলেই চুল টেনে ছিড়বে। ড্যাশ 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 ড্যাশ। রাত 11:00টা। মাত্রই ইয়াদ ছাড়া পেয়েছে। সাইদা খান সবে মাত্র শুয়েছে। এতক্ষণ ওনার পাশেই বসিয়ে রেখেছিলেন প্রাণের ছেলে ইয়াদকে। মা কে শুয়ে দিয়ে ইয়াদ নিজের রুমে গেল। রুমে আসতেই মন খারাপ হয়ে গেল। ইস, সবকিছু ঠিকঠাক থাকলে এতক্ষণে ওরা সাজেক থাকত। ইয়াদ অগোছালো অবস্থা পড়ে থাকা জামা কাপড়গুলো ভাঁজ করে আলমারিতে রাখলে। ট্রলিগুলোর চেইন বন্ধ করে খাটের পাশে ফেলে রাখল। তারপর একটা শার্ট আর ট্রাউজার নিয়ে ওয়াশরুমে চলে গেল। শাওয়ার নিয়ে বেরিয়ে এসে টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে দেখল ড্রেসিং টেবিলের ওপর ইফাজের গাড়ির চাবি আর ওটার নিচে একটা কাগজের টুকরা। ইয়াদ চাবিটা সরিয়া কাগজটা নিল। কাগজে লেখা, ইয়াদ, মা ঘুমালে তুই মধুর কাছে চলে যাস। ও ওর বান্ধবীদের বাসায় আছে আমি জানতে পেরেছি। গাড়ির চাবি দিলাম, ভোরের আগে ফিরে আসবি। তোর বারান্দায় আমি মই লাগিয়ে দিয়েছি। আর শোন, যাওয়ার আগে দরজা লক করে যাবি। দেরি করিস না। লেখাটা পড়ে ইয়াদের ঠোঁটে হাসি ফুটল। আসলেই এখন গাড়ির চাবিটার খুব প্রয়োজন ছিল। মনে মনে ভাইকে ধন্যবাদ জানিয়ে দরজা ভেতর থেকে লক করে ইয়াদ বেরিয়ে গেল প্রিয়তমার অভিমান ভাঙাতে। দুই বান্ধবী খাওয়া দাওয়া করে কতক্ষণ গল্পগুজব করল। এখন শুতে যাওয়ার পালা। কিন্তু আরিয়া আজ মধুর সাথে শোবে না, কারণ রাতে ইয়াদ আসতে পারে। আসার সম্ভাবনা 90%। তাই বাহানা দিয়ে আরিয়া অন্য রুমে ঘুমাতে গেল। মধু মন খারাপ করে রুমে এসে শুয়ে পড়ল। শুয়ে তো পড়ল, কিন্তু ঘুম তো আসে না। তবুও অনেকক্ষণ চেষ্টা করার পর চোখটা লেগেছে। কিন্তু হঠাৎ করে রুমে কিছু একটার শব্দ হলো। মধুর ঘুম ছুটে গেল। ভয়ে উঠে বসল। অন্ধকারে একটা মানুষের অবয়ব দেখা যাচ্ছে। মধু ভয়ে চিৎকার দিয়ে উঠল। আর সাথে সাথেই অবয়ব দ্রুত মধুর মুখ চেপে ধরে কানে কানে বলল, চিল্লায়ও না মধু, আমি ইয়াদ, রিল্যাক্স। গলা শুনে মধু বুঝতে পারল এটা ইয়াদ। ইয়াদ মধুর মুখ থেকে হাত সরাতেই মধু উঠে গিয়ে লাইট জ্বালালো। আশ্চর্য হয়ে বলল, আপনি আসলেন কিভাবে? আরিয়াদ দরজা খুলে দিয়েছিল। মধু কপট রাগ নিয়ে বলল, ওর একদিন কি আমার একদিন? এই জন্যই বলি আমার সাথে শুলো না কেন আজ? এই তার কারণ? জি ম্যাম। ও আসছো কেন? কঠোর গলায় বলল মধু, বউয়ের অভিমান ভাঙাতে। মধু গম্ভীর স্বরে বলল, আমি অভিমান করিনি। তুমি বাড়ি ফিরে যাও, তোমার মা যা বলে করো। ইয়াদ বসা থেকে উঠে গিয়ে মধুর সামনে দাঁড়ালো। দুই হাত দিয়ে ওকে জড়িয়ে ধরল, কিন্তু মধু নিজের দুই হাত দিয়ে ধাক্কা প্রদান করতে ব্যস্ত, তবুও ইয়াদ ওকে বাহুতে আবদ্ধ করেই ফেলল। কিছুক্ষণ ওভাবে থাকার পর মধু শান্ত হলো। চুপচাপ লেপ্টে আছে ইয়াদের বুকের ওপর। মধু শান্ত হবার পর ইয়াদ শান্ত কণ্ঠে বলল, বউ, ও বউ শুনছ? বলো। মধু ক্ষীণ স্বরে উত্তর দিল, রাগ হয়েছে আমার ওপর। মধু মাথা নেড়ে না বলল। ইয়াদ আবার বলল, তাহলে কি অভিমান করেছে আমার বউ? পূর্বের ন্যায় মধু ঘাড় ওপর নিচ করে হ্যাঁ বলল। ইয়াদ হাসল। তারপর ফিস ফিস করে বলল, ঠিক আছে, আজ তাহলে অভিমান ভাঙ্গাই বউয়ের। দূরে কোথাও নিশাচর পাখি ডাকছে। হয়তো খাবারের সন্ধানে বের হয়েছে। রাতের এই প্রহরে সবাই বিভিন্ন কাজে ব্যস্ত থাকে। কেউ হয়তো রাত জাগা পাখি হয়ে ভালোবাসার মানুষের সাথে কথা বলায় ব্যস্ত, তো কেউ আবার ঘুমাতে। আবার কেউ কেউ তার ভালোবাসার মানুষের অভিমান ভাঙাতে। এই দলে ইয়াদও আছে। সে ব্যস্ত তার ভালোবাসার মানুষের অভিমান ভাঙাতে। রাতের প্রায় শেষ প্রহর। মধু ইয়াদের বুকে চুটি করে শুয়ে আছে। ইয়াদ চুপ। মধুর চুলগুলো একবার হাতে পেঁচাচ্ছে আবার খুঁজছে। একটা পর্যায়ে ইয়াদ বলল, জান পাখি, আমার যে এবার যেতে হবে। ভোর হয়ে আসছে। মধুর নিমিষেই মন খারাপ হয়ে গেল। সম্পর্কটা এমন কেন হয়ে গেল? বৈধতা থাকা সত্ত্বেও বউয়ের কাছে লুকিয়ে আসতে হয়। মধু ক্ষীণ গলায় বলল, আচ্ছা, আমাদের সম্পর্কটা কি ঠিক হবে? হবে বউ, সব হবে। আমি সব ঠিক করব। আমার মা তোমাকে নিজের ছেলের বউ হিসেবে স্বীকৃতি দিবে। কথা দিলাম। শুধু একটু সময় দাও, বিশ্বাস রেখো। আমি তোমাকে বিশ্বাস করি ইয়াদ। যাওয়ার সময় ইয়াদ মধুকে চেপে ধরল নিজের সাথে। তারপর দুষ্টু হাসি দিয়ে বলল, অভিমান কি এখনো আছে বউ? মধুর লজ্জা লাল নীল হয়ে অন্যদিকে চেয়ে রইল। ইয়াদের মজাই লাগছে মধুকে লজ্জা দিতে, তাই আবার বলল,
আমার এখন গিয়ে আবার গোসল করতে হবে। ভাই, ভাবি কি ভাববে বলো তো? এবার মধু কপট রাগ দেখিয়ে বলল, তাহলে আসছো কেন? আমি আসতে বলছিলাম। জান পাখি রাগ করে না। আমি তো এখন চলে যাবে। যাওয়ার আগে একটা আদর দাও। ইস, এত বেহায়া তুমি। যাও তো, তাড়িয়ে দিচ্ছ। না না, আসো আমার কোলে বসে থাকো। এবার সত্যি মধু রেগে যাচ্ছে বলে ইয়াদ ঠান্ডা করার জন্য বলল, আচ্ছা ঠিক আছে যাচ্ছি। তুমি তো দিবে না, আমি দিয়ে দেই। এটা বলেই ইয়াদ টুকুস করে কপালে একটা চুমু দিয়ে মধুকে ছেড়ে দিল। ইয়াদকে বিদায় দিয়ে মধু ঘরে এসে শাওয়ার নিয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। এখন 4:30 বাজে। ঘুমের 14টা বেজে গেছে। তবুও মধুর মনের আঙিনায় বসন্তের হাওয়া দিচ্ছে, কোকিল ডাকছে, ফুল ফুটছে। মধু আনমনেই লজ্জা পেল। তারপর দুই হাতে মুখ ডেকে হাসল। কিন্তু ইয়াদের মায়ের কথা মনে হতেই চোখে পানি চলে এলো। কোনোমতে নিজেকে শান্ত করে ঘুমিয়ে পড়ার চেষ্টায় মেতে উঠল। এদিকে ইয়াদও ঘরে ফিরে শাওয়ার নিল। তারপর হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকিয়ে নিল। নইলে চুল ভেজা দেখলে মায়ের সন্দেহ হতে পারে। কিছুদিন এভাবেই চলতে হবে। তারপর একটা ব্যবস্থা নিতেই হবে। সকাল 10টা বাজে ইয়াদ ঘুম থেকে উঠল সাইদা খানের ডাকে। সাইদা খান ইয়াদের মাথায় হাত বোলাতে বোলাতে বলল, বাবা ওঠো। ফ্রেশ হও, চা নিয়ে আসছি, চা খাও। ইয়াদ আড়মোড়া ভেঙে উঠে বসল। সাইদা খান ছেলেকে ফ্রেশ হয়ে চা খেতে বলে চলে গেলেন। ইয়াদ ফ্রেশ হয়ে আরিয়ার ফোনে ফোন দিল। মধু রিসিভ করতেই ইয়াদ বলল, কি করো বউ? শুয়ে আছি। তুমি? তোমাকে মিস করি। এই যে ধান্দাবাজি কম করো স্বামী। আমি সব বুঝি। কিচ্ছু বোঝো না তুমি। আচ্ছা এখন ওঠো, ফ্রেশ হও, নাস্তা করো। জি জনাব, উঠছি। আপনিও নাস্তা করেন। মধুর কথা শেষ হতেই ইয়াদ হুট করে বলল, এই শোনো, দেখো তো তোমার চুল শুকিয়েছে কিনা। না আবার মানুষ সন্দেহ করতে পারো। ইস, কি অসভ্য। এটা বলেই মধু ফোন রেখে দিল। আর ইয়াদ হাসতে হাসতে চায় চুমুক দিল।